সুপ্রিয় দর্শক, ভিওডি বাংলার নিউজ ন্যারেটিভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মঞ্জুর মিলন। আজকে আমাদের আলোচনার বিষয় ডাকসু নির্বাচন 2025। আর আলোচনায় অংশ নিতে আমাদের স্টুডিওতে যুক্ত হয়েছেন ছাত্রদল মনোনীত ডাকসু নির্বাচনে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রার্থী মোহাম্মদ এহসানুল ইসলাম। এহসানুল ইসলাম, আপনাকে ভিওডি বাংলার স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা দেখলাম যে 5 আগস্টের পরে রাজনীতিতে একটা ইতিবাচক পরিবর্তনের যে একটা প্রত্যাশা তৈরি হয়েছে। এর আগে আমরা দেখেছি রাজনীতিতে কিভাবে ছাত্র সংগঠনের মাধ্যমে সরকারি দল দুর্বৃত্তায়নের একটা সারা বাংলাদেশে একটা দুর্বৃত্তায়নের রাজত্ব কায়েম করেছে। সরকারি দলের ছাত্র সংগঠন মানেই মানুষের কাছে একটি ভয়ঙ্কর ভীতির একটি বিষয়, এরকম একটি বিষয় দাঁড় করিয়ে ফেলা হয়েছিল। একটা দানব, ছাত্র রাজনীতি মানে একটা দানব, যেখানে হেলমেট থেকে শুরু করে হকি স্টিক, পিস্তল এগুলো ব্যবহার করা হয়েছে। মানে আমাদের যে একটা প্রজন্ম, সেই প্রজন্মটাই অনেকটা ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছিল। সেইখান থেকে আসলে একটা ইতিবাচক রাজনীতির একটা ধারা তৈরির একটা স্বপ্ন, একটা প্রত্যাশা, যাই বলি না কেন, 5 আগস্টের পরে তৈরি হয়েছিল। সেই যে ধারাটা, সেই ধারাটা রক্ষা করতে বা সেই ধারাটা প্রতিষ্ঠিত করতে ছাত্র দলের কী ভূমিকা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে? ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ এহসানুল ইসলাম। আমি এবার ছাত্রদল মনোনীত বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার জন্য দোয়া করবেন। ভাই, যেটা আপনি বলছেন যে আমরা ইতিবাচক রাজনীতির দিকে যাচ্ছি কিনা, আপনারা দেখবেন যে 5 আগস্টের পরে ছাত্রদল একমাত্র সংগঠন যারা দখলদারি, চাঁদাবাজি বা যে কোনো ধরনের দুর্নীতির সাথে কখনো আপোষ করে নাই। আমরা বিগত দিনে 17 বছরে আমরা কোনো এই ফ্যাসিস্ট সরকারের সাথে আপোষ করে কোনো দিন রাজনীতি করিনি। তারা আমাদের সাথে হইতেছে অনেক জুলুম করেছে, আমাদেরকে হলে থাকতে দেয়নি, ইউনিভার্সিটিতে প্রবেশ করতে দেয়নি, পরীক্ষা দিতে দেয়নি, কিন্তু আমরা কিন্তু কোনো দিন আপোষ করিনি। আমরা চেষ্টা করে গেছি, আমরা স্টুডেন্টের জন্য কাজ করে গেছি, মানুষকে বোঝাতে চেয়েছি যে ফ্যাসিস্ট সরকারের সাথে আমরা এভাবে বাস করতে পারি না। আমরা যেন হইতেছে ভয়েস রেজ করি, আমরা যেন তাদের প্রতি সহমর্মিতা না দেখাই। এর ফলশ্রুতিতে কিন্তু হইতেছে এই জুলাই গণঅভ্যুত্থানে এত মানুষের ইনক্লুড এখানে হয়েছিল। তো এরপরে 5 আগস্ট যখন হয়ে গেল, আমরা কিন্তু আমাদের ছাত্র দলের যারা স্টুডেন্টরা আছে তারা কিন্তু সবাই আমাদের পড়ার টেবিলে চলে গেছি। আমরা হইতেছে আবার পড়াশোনায় মনোযোগ দিয়েছি। আমরা কিন্তু কোনো ধরনের অসামাজিক বা অন্য কোনো কাজকর্মে বা তদবির, বাণিজ্য, হ্যানত্যান এগুলোর সাথে আমরা হইতেছে জড়িয়ে যাইনি। তো এরপরে আমরা যখন হইতেছে এই ডাকসু ইলেকশন আসলো, ডাকসু ইলেকশনের মধ্যে এই ছাত্রদলকে নিয়ে বা আমাদের স্টুডেন্টদের নিয়ে, ছাত্রদলের যারা স্টুডেন্ট আছে তাদেরকে নিয়ে এক ধরনের প্রোপাগান্ডা তৈরি হয়ে গেল। কিন্তু আমরা এইসবে বিশ্বাস করি না। আমরা চাই আমাদের ক্যাম্পাসে রাজনীতি হোক, পড়াশোনা হোক, বিনোদন হোক, খেলাধুলা হোক, সবার একটা সহাবস্থান থাকুক, এবং আমরা এটাই চেষ্টা করে যাচ্ছি। ঠিক আছে, আপনার তো আজকে প্রচারণা শুরু হলো ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক। নির্বাচন কমিশন আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রিটার্নিং কর্মকর্তার নেতৃত্বে একটি বৈঠক হয়েছে, সেখানে ছাত্র প্রতিনিধিরাও ছিল। জি, সেখানে সিদ্ধান্ত হয়েছে যে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী সেখানে থাকছে। নির্বাচনের সার্বিক পরিস্থিতি, ভোট কেন্দ্র, ভোট গণনা, ভোট কেন্দ্রের নিরাপত্তা, সার্বিক বিষয়, তো সব কিছু মিলিয়ে আপনার কাছে মনে হয় কি নির্বাচনের যে সার্বিক পরিস্থিতি যদি ঠিক থাকে তাহলে ছাত্রদলের ফলাফল কী হতে পারে, বা ছাত্রদলকে শিক্ষার্থীরা আসলে ভোট দিবে, কি মনে হয় আপনার? আমি যেটা দেখছি বা আমার যেটা হইতেছে অনুভূতি বা আমার বিচার বিবেচনার মধ্য থেকে যেটা ফিল আসে, যে আমাদের যেদিন প্যানেলটা ঘোষণা করেছে, এই প্যানেলের আগ পর্যন্ত কিন্তু হইতেছে বিভিন্ন অন্যান্য যারা সংগঠন আছে তারা কিন্তু খুবই উচ্ছ্বাসিত ছিল যে আমরা বুঝি এবার জিতে যাচ্ছি। ছাত্র দলের তো সব একদম অনেক সিনিয়র নেতৃবৃন্দ, তারা কিভাবে হইতেছে এই কম্পিটিশনে আসবে, তারা কিভাবে হইতেছে আমাদের সাথে হইতেছে লড়াই করবে, আমরা তো হইতেছে স্টুডেন্টদের ভোট পেয়েই জিতে যাব। যেদিন আমাদের প্যানেল ঘোষণা হলো, এই রাজনীতির ময়দানটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল। তারা হইতেছে আমাদের প্যানেলের এরকম পরিস্থিতি দেখে, আমাদের প্যানেলের শক্তিমত্তা দেখে তারা এখন নিজেরাই ইলেকশন কিভাবে পেছানো যায়, ইলেকশনকে কিভাবে দমিয়ে রাখা যায়, বা আমাদের ছাত্রদলের প্যানেলকে কিভাবে প্রেশার দিয়ে
দূরে রাখা যায় এইসবই চিন্তা করছে। আমি মনে করি যে হইতেছে ইলেকশন অবশ্যই হবে, আমরা ইলেকশন করব এবং এই ইলেকশনে ছাত্রদল বিপুলভাবে জয়ী হয়ে আসবে। ছাত্রদলের আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5 আগস্টের পরবর্তী সময়ে ছাত্রদল একটা আধিপত্য বিস্তার করেনি, কিংবা নেতিবাচক তেমন কোনো ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় আমরা ঘটতে দেখিনি, কিংবা হল দখল বা হলে বিশৃঙ্খলা সৃষ্টি এগুলো করতে দেখিনি। এটি যেমন সত্যি, আমরা দেখেছি যে সব ছাত্র সংগঠনগুলো তারা ঐক্যবদ্ধভাবেই পাশাপাশি থেকেই তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করেছে। 3 নম্বর হলো যে আমরা আরেকটি বিষয় যোগ করতে চাই, সেটি হলো যে এবারের যে ডাকসু নির্বাচনে কিন্তু সরকারি দল বলে কিছু নাই। সত্যিকার অর্থে সরকারি দল, সবসময় সরকারি দলকে মোকাবেলা করতে হয় আমরা দেখেছি। বিশেষ করে আমরা তো কোনো কেয়ারটেকার গভর্নমেন্টের সময় কোনো ডাকসু নির্বাচন দেখিনি। তো যাই হোক, যে কথাটা বলছিলাম যে সরকারি দলকে মোকাবেলা করতে হয়, সেক্ষেত্রে বিরোধী পক্ষের একটা এক্সট্রা সুবিধা থাকে, অ্যান্টি গভর্নমেন্ট সেন্টিমেন্ট, মানে কিছু ভোট থাকে যারা অ্যান্টি গভর্নমেন্ট সেন্টিমেন্টে ভোটটি দেন। এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে সরকারি দলের আধিপত্য নেই। জি জি, বুঝতে পারছি। অর্থাৎ একটা অসুবিধা হচ্ছে ভোট পেতে, একটা বিষয় অ্যান্টি গভর্নমেন্ট সেন্টিমেন্টের, এই ভোটটা আমি পাচ্ছি না। আবার অন্যদিকে সরকারি দলের ছত্রছায়ায় সরকারি ছাত্র সংগঠন প্রভাব বিস্তার করতে পারছে না, অস্ত্রের ঝনঝনানি কিংবা তাদের প্রভাব বিস্তার করতে পারছে না, সরকারি সুযোগ সুবিধা নিতে পারছে না, একক কর্তৃত্ব অনুসরণ করে। জি, তো এই জায়গায় নির্বাচনটা তো, লড়াইটা তো মূলত হবে আদর্শিক একটা লড়াই। অবশ্যই এই জায়গায় তো আপনি বলতে পারবেন না যে সরকারের এই অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে, এটা তো বলতে পারবেন না। জি, এটা তো তাহলে এইখানে চ্যালেঞ্জটা কি আপনাদের জন্য একটু ভিন্ন, একটু বড় চ্যালেঞ্জ হচ্ছে না? 5 আগস্টের পরবর্তী সময়ে আমাদের কাছে রাজনীতিটা করাই একমাত্র না, আমাদের জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল। আমরা যে হইতেছে বিভিন্ন ক্যাম্পাসে, ছাত্রদল বিশেষ করে বিভিন্ন ক্যাম্পাসে রাজনীতি করবে, এই সুযোগটাই তাদেরকে দেয়া হচ্ছিল না। তারা না আসলে হচ্ছে বিভিন্ন ধরনের সংগঠন, তারা আমাদেরকে হইতেছে প্রেশার ক্রিয়েট করে রাজনীতি থেকে কিভাবে দূরে রাখা যায়, তাদের একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করেছে যে ছাত্রদল আর ছাত্রলীগ সবসময় এক। কিন্তু কেন? আমরা কি হইতেছে ছাত্রলীগের সাথে বিগত 17 বছর আঘাত করে রাজনীতি করে গেছি? আমরা কি হইতেছে তাদের পালিত একটা গৃহপালিত দল হিসেবে ছিলাম? কোনোদিনও না। আমরা বিগত 17 বছর চেষ্টা করে গেছি এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলার, এবং 5 আগস্ট পরবর্তী সময়েও আমরা চেষ্টা করতেছি স্টুডেন্টদের সমস্যাগুলো তুলে ধরার এবং তাদের হয়ে কথা বলার। এই ডাকসু ইলেকশন যদি হয় এবং ডাকসু ইলেকশনে যদি ছাত্র দলের প্যানেল মনোনীত হয় বা জিতে আসে, অবশ্যই তারাও এই স্টুডেন্টদের কথাই বলবে, স্টুডেন্টের সুবিধা অসুবিধা নিয়েই কাজ করবে। আমরা সবসময় হইতেছে এই 5 আগস্টের পরবর্তী সময়ে আমরা একটা সহাবস্থান তৈরি করে রেখেছি। আমরা কোনো দিন হইতেছে হল দখলের বা সিট দখলের কোনো রকম তৈরি করিনি। এই ধরনের হইতেছে সমস্যাগুলা আমরা মনে করি আর কোনো দিন ফিরে আসবে না। এর বাইরে আমাদের হইতেছে প্যানেল থেকে আমাদের সর্বপ্রথম বা সবথেকে যুক্তিযুক্ত একটি প্রস্তাবনা হলো হলের মধ্যে অটোমেশন সিস্টেম করা। আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আমাদের এই প্রত্যেকটা হলে অটোমেশন সিস্টেম দাঁড় করানো যাবে। আমরা যদি এই অটোমেশন সিস্টেমটা দাঁড় করাতে পারি, তাহলে একটা স্টুডেন্টকে আর হচ্ছে কোনো ধরনের সিটের জন্য হইতেছে কারো কাছে যেতে হবে না, কোনো ধরনের মিছিল মিটিংয়ে যেতে হবে না। একটা স্টুডেন্টের রেজাল্ট হয়ে গেলে সাথে সাথেই তাকে এই ক্যাম্পাস বা হইতেছে আমাদের হল থেকে তার হল ত্যাগ করতে হবে। আমি আশা করি এই সব জিনিস এর বাইরেও হইতেছে আমাদের হইতেছে সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়ের সিস্টেমটাকে অটোমেট করা পসিবল। আমরা রেজিস্টার বিল্ডিংকে সম্পূর্ণ পেপারলেস করতে পারি। এই জায়গায় হইতেছে একটা স্টুডেন্ট ইউনিভার্সিটিতে প্রবেশ করবে এবং যখন হইতেছে বেরিয়ে যাবে, এর মাঝে তার হইতেছে যাবতীয় যত ধরনের হচ্ছে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে, ভর্তি সংক্রান্ত বিষয়ে, সেমিস্টার ড্রপ আউট বা সেমিস্টার নতুন সেমিস্টারে ভর্তি হওয়া, যে কোনো ধরনের সমস্যা এরা অনলাইনেই হইতেছে এই সব সলিউশন করতে পারবে। অনলাইনের মধ্যেই হইতেছে তারা অ্যাপ্লিকেশন করবে এবং হইতেছে সমস্যার সমাধান হয়ে যাবে। এর বাইরেও আমাদের হইতেছে ব্যাংকে গিয়ে টাকা জমা দেওয়া বা হইতেছে ব্যাংকের সাথে যে হইতেছে একটা কমিউনিকেশন, এই সব বাদ দিয়ে আমরা সব কিছু অনলাইনে করতে পারি। তো যাই হোক, আমাদের হইতেছে আমাদের এই প্যানেলটি, আমরা কিন্তু পরিবর্তনে বিশ্বাসী। আমরা যদি হইতেছে অঙ্গীকারবদ্ধ থাকি, তাহলে এই অটোমেশন সিস্টেমের মাধ্যমে আমরা কিন্তু হইতেছে এই গেস্ট রুম, গণরুমের প্রথা সম্পূর্ণ বিলুপ করে দিতে পারি এবং কোনো স্টুডেন্টকে আর জোর করে রাজনীতিতে নিয়ে আসতে হবে না, মিছিল মিটিংয়ে যেতে হবে না। তাহলে আমরা মনে করি যে হইতেছে আমাদের
আমাদের হইতেছে সহাবস্থান যেটা আছে এটা আজীবন বজায় থাকবে, এবং স্টুডেন্ট যারা হইতেছে রাজনীতি করতে ইচ্ছুক তারা রাজনীতি করবে, যারা হইতেছে পড়াশোনা বা গবেষণা কার্যে হইতেছে যেতে ইচ্ছুক তারা গবেষণা করবে। ধন্যবাদ। এই যে এখানে যারাই প্রার্থী আছেন অধিকাংশই তো জুলাই যোদ্ধা, জি ম্যাক্সিমাম সবাই, আমরা বলতে পারি সবাই জুলাই যোদ্ধা। শিবির বলেন, এনসিপি বলেন, কিংবা স্বতন্ত্র যারা আছে সবাই জুলাই যোদ্ধা। সবারই একটি 5 আগস্ট পরবর্তী একটা ইমেজ। তো এখানে কি শিবির কিংবা এনসিপির প্রার্থী যারা রয়েছেন কিংবা উমামা ফাতেমার মতো স্বতন্ত্র যারা আছেন তাদেরকে আপনারা খুব সহজভাবে নিচ্ছেন, মানে ছাত্র দলের প্যানেলে যারা আছেন? না, আমরা সহজভাবে নিচ্ছি না। আমরা আমাদের প্রচারণার কাজ করছি। তারা হচ্ছে অবশ্যই হ্যাভিয়েট ক্যান্ডিডেট, তারাও ভোট প্রত্যাশী, আমরাও ভোট প্রত্যাশী। তো এইখানে হইতেছে বিগত দিনে স্টুডেন্টদের জন্য যারা কাজ করে আসছে এবং তারা হইতেছে কাজ করার যে অঙ্গীকার করছে, যাদের অঙ্গীকার এবং হইতেছে স্টুডেন্টের সাথে এই ধরনের মতের মিল হবে তারা হচ্ছে তাদের কাছে ভোট পাবে, যারা হইতেছে মতের মিল হবে না তারা ভোট পাবে না। স্টুডেন্টরা তাকেই ভোট দিবে যারা যারা তাদের উপর আস্থা তৈরি করতে পারবে, যে আগামী দিনে ডাকসুতে যারা নির্বাচিত হয়ে আসবে তারা শিক্ষার্থীদের একটা নিরাপদ পরিবেশ, সবচেয়ে বড় কথা যেটি সেটি হলো হল এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দুটো জায়গায় একটি সুন্দর নিরাপদ পরিবেশ দিতে পারবে, এটি প্রথম। আর দ্বিতীয় হচ্ছে যে খাওয়ার, মানে ক্যান্টিনের খাওয়ার যে মান সেটি, পাশাপাশি এরপরে গণরুম, গেস্ট রুম কালচার, যেখানে আর কি বিভিন্ন ধরনের অনিয়ম, এগুলো তো বিশৃঙ্খলা, এইগুলোর বাইরে আসতে পারবে। এই 2-3টি জিনিসই তো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মেইন বিষয়। তো এই চ্যালেঞ্জগুলো আসলে ছাত্রদল 5 আগস্টের পরে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় কী কী পদক্ষেপ নিয়েছে? যদিও তখন ডাকছো না, স্টুডেন্টদের তো দায়িত্ব। দেখুন, 5 আগস্টের পরবর্তীতে সময় তো আর হচ্ছে ছাত্রদল এই ইউনিভার্সিটির কোনো বডি না, দায়িত্ব পালন করবে না, তারা তো দায়িত্ব পালন করবে না। যদি ছাত্রদল হইতেছে সামনের ডাকসুতে মনোনয়ন পায় বা তারা হচ্ছে স্টুডেন্টদের ভোটে জিতে আসতে পারে, তাহলে তারা হইতেছে এই সমস্যাগুলোর সমাধান করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। আমি যেমন হইতেছে বললাম যে এই আমাদের প্রত্যেকটা হলে যদি আমরা অটোমেশন সিস্টেমটা দাঁড় করাতে পারি, আমাদেরকে যদি সুযোগ দেওয়া হয়, তাহলে হইতেছে কিন্তু আর গণরুম, গেস্ট রুমের হইতেছে কোনো প্রশ্নই আসে না। একটা স্টুডেন্ট যদি হইতেছে তার রেজাল্ট হওয়ার সাথে সাথেই হল ত্যাগ করে, তাহলে আর একটা নতুন স্টুডেন্ট এসে হইতেছে ওই হলের সিটটা নিতে পারবে। তাহলে হইতেছে একটা স্টুডেন্টকে আর কোনো ভাইয়ের কাছে যেতে হচ্ছে না, কোনো জায়গায় তদবির করতে হচ্ছে না, সিট নিয়ে তার সংকট থাকতেছে না। ঠিক একইভাবে আমরা যদি হইতেছে এই ফুডের এই সমস্ত স্ট্রাকচারটাকে যদি অটোমেট করতে পারি, যে আমাদের হইতেছে খাবারের জন্য কত টাকা আসতেছে, খাবারের জন্য কত টাকা ব্যয় হচ্ছে, এর সাথে ইউনিভার্সিটি কোনো অনুদান দিচ্ছে কিনা, এগুলো যদি হইতেছে আমরা ডিজিটালাইজ করতে পারি, তাহলে আমাদের হইতেছে খাবারের মান উন্নয়ন হবে। তো আমরা ছাত্রদল পুরো প্যানেল আমরা হচ্ছে এইগুলো নিয়ে কাজ করছি। এছাড়াও আমি চিন্তা করেছি, আমি অ্যাজ এ বিজ্ঞান বিষয়ক সম্পাদক হিসাবে আমি চিন্তা করেছি যে আমাদের ইউনিভার্সিটিটাকে গবেষণা খাতে উন্নয়ন করতে হবে। গবেষণায় আমরা অনেক পিছিয়ে, তো এর জন্য হইতেছে যা যা হইতেছে করা দরকার আমরা করতে প্রস্তুত। যেমন আমি চিন্তা করেছি যে আমাদের হইতেছে বিভিন্ন ধরনের হইতেছে জার্নালে আমাদের স্টুডেন্টরা অ্যাক্সেস পায় না। যেমন ধরেন যে হইতেছে একটা ব্র্যাকের স্টুডেন্ট বা বুয়েটের স্টুডেন্ট বা এনএসইউর স্টুডেন্ট তাদের নিজের ইনস্টিটিউশনাল মেল দিয়ে তারা একটা জার্নাল থেকে পেপার পড়তে পারে, কিন্তু আমাদের ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা এটা পারে না। তো আমরা এই অ্যাক্সেসটা যেন পাই, আমাদের তো এটা খুব বেসিক নিড, এই অ্যাক্সেসটা যদি যেন আমরা পাই, এই জন্য আমরা ইনস্টিটিউশনকে বা আমাদের ইউনিভার্সিটিকে প্রেশারাইজ করব। এর বাইরে হইতেছে গবেষণা খাতের জন্য আমাদের অনুদান দরকার হয়। একটি গবেষণা বা থিসিসকে যখন আমরা হইতেছে বিভিন্ন জার্নালে প্রকাশ করতে যাই, তখন 1.5 লাখ 2 লাখ 2.5 লাখ অনেক টাকা, একটা বড় টাকা হইতেছে দরকার হয়। স্টুডেন্টরা সবাই কিন্তু এই টাকাটা বের করতে পারে না। তো তাদের জন্য যদি হইতেছে এই টাকার একটা অনুদান বা হইতেছে প্রণোদনা দেওয়া হয়, তাহলে তারা হইতেছে তাদের হইতেছে কাজগুলো আরও সহজভাবে করতে পারবে। তো এছাড়াও হইতেছে গবেষণার সময় তাদের বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট প্রয়োজন হয়। তারপরে হইতেছে আমাদের গবেষণায় হইতেছে কম্পিউটার এবং হইতেছে ইন্টারনেট সেবার প্রয়োজন হয়। এছাড়াও আমাদের হইতেছে বাস্তবমুখী কিছু জ্ঞানের দরকার, যেমন হইতেছে এআই নিয়ে, এমএল নিয়ে, বিগ ডাটা নিয়ে, এইসব নিয়ে হইতেছে আমাদের কাজ করার ইচ্ছা আছে। তাল মিলিয়ে বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো, ইউরোপ আমেরিকা সহ, আমি ইউরোপ আমেরিকা বাদই দিলাম, আমাদের দক্ষিণ এশিয়ায় চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, তারা তো শিক্ষাক্ষেত্রে তাদের দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে অনেক উপরে নিয়ে গেছে। আমরা জানি যে মালয়েশিয়ায় প্রচুর শিক্ষার্থী যাচ্ছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে। একটা সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসতো দক্ষিণ এশিয়ার অনেক দেশে, এখন আসছে না।
তা সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষাক্ষেত্রে যেভাবে ডেভেলপ করা দরকার, অর্থাৎ প্রযুক্তিগত বলি, লজিস্টিক্স বলি, সেই ডেভেলপ তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের হয়নি। জি, টোটালি সেই তার ধারে কাছেও না। জি, এতদিন পর্যন্ত আসলে হচ্ছে এই 17 বছরের যে আমাদের বিষয়টি, এটা তো আমরা সবাই জানি। এই 17 বছর হইতেছে আমাদের সাথে কি হয়েছে। আমাদের যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে যান আপনি, জি আমি জানি এই জায়গাটাতে সংকুলন কম, কিন্তু তাদের যে সিস্টেম, তাদের তো আর কেউ আবাসিক না, তাদের তো আর হইতেছে একটা রুমের জন্য সার্ভাইভ করতে হয় না, তাদেরকে তো একবেলা খাওয়ার জন্য সার্ভাইভ করতে হয় না, তাদেরকে হইতেছে টিউশনসে যেতে হয় না। আমাদের ঢাকা ইউনিভার্সিটির প্রত্যেকটা স্টুডেন্ট আপনি হলে গিয়ে দেখবেন যে তারা বিকাল হলেই বিভিন্ন জায়গায় টিউশনস করতে দৌড়ে চলে যায়। তো আমাদের এই স্টুডেন্টগুলো কোথা থেকে আসে? আমাদের এই স্টুডেন্টগুলো সিস্টেমের যে পরিবর্তনটা হয়, জি, আমাদের ইউনিভার্সিটির সিস্টেমটা তো তখনই পরিবর্তন হবে যখন আমরা এই স্টুডেন্টগুলোকে সুযোগ দিব। তাদের যখন হইতেছে মাথার মধ্যে এরকম চিন্তা থাকবে না যে আমাদেরকে আজ রাতে 10টা থেকে 2টা পর্যন্ত গেস্ট রুম করতে হবে, আমাদেরকে একটা সিটের জন্য অমুক ভাইয়ের কাছে পিছনে ঘুরতে হবে। যদি তার এই সমস্যা না থাকে তাহলে তো সে তখন নিজের পড়াশোনায় মন দিতে পারবে, সে নিজের পড়াশোনাটুকু করতে পারবে। তাহলে আপনি যখন হইতেছে চিন্তা করবেন যে আমার কোনো ধরনের হইতেছে প্রবলেম নেই, আমার শুধু পড়াশোনাটাই মূল ফোকাস থাকবে, তখন সে গবেষণা করবে, তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ যেগুলো থাকবে, জি লাইব্রেরিতে পড়ে থাকবে। সে যদি হইতেছে সরকারি চাকরি করতে চায় সেই জন্য সে পড়াশোনা করবে। তো তার কাছে হইতেছে অবার সম্ভাবনা চলে আসবে, সে তখন হইতেছে তার নিজের ইচ্ছা মতো হইতেছে কাজ করতে পারবে। এই সুযোগটা বিগত 17 বছর ধরে স্টুডেন্টরা পায়নি। আমরা চাই এই স্টুডেন্টরা এই সুযোগটা পাক। এই স্টুডেন্টদের এই সুযোগ তৈরি করে দেওয়ার জন্য আমি জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদপ্রার্থী, আমি সর্বোচ্চ চেষ্টা করব তারা যাতে এই সুযোগগুলো পায় এবং তাদের কি কি সুযোগ দরকার হয়। যদি মনোনীত হতে পারে, আমি পদপ্রার্থী, আমি যদি হইতেছে মনোনীত হতে পারি, তাদের যে যে সুযোগ দরকার হবে আমি তাদের সর্বোচ্চ চেষ্টা করব তাদের জন্য এই কাজগুলো করে যাওয়ার। যাই হোক, আমরা জানি যে নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে ঢুকে গেছি। আজকে প্রচারণা শুরু হয়েছে। এখানে অনেক বাইন্ডিংস রয়েছে। এখন তো আগের মতো ইচ্ছে করলে আপনি যেন তেনভাবে প্রচারণা চালাতে পারেন না, অবশ্যই কমিশন ঘোষিত সেখানে যে বিধিমালা দেওয়া হয়েছে সেটি অনুসরণ করতে হবে। পাশাপাশি আমরা দেখছি যে আবার ব্লেম গেম চলে আসছে। এই যে ব্লেম গেম 5 আগস্টে ডাকসু কেন্দ্রিক, কিন্তু ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সবারই একটা প্রত্যাশা ছিল যে ব্লেম গেম থাকবে না, কিন্তু 5 আগস্টের পরে যারা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে যুদ্ধ করলো কিংবা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করলো, আপনারা কেন সেই ব্লেম গেমে জড়িয়ে গেলেন? আবার দেখুন, ব্লেম গেমে কিন্তু হইতেছে ছাত্রদল জড়ায় না। আজকে হইতেছে, আচ্ছা আমিও সুন্দর কাউকে বলছিলাম না, আজকে কিন্তু হইতেছে আজকের দিনে প্রচারণা শুরু হয়েছে। এনসিপির ছাত্র সংগঠন তারা আছে, জি বাক্সাস আছে, শিবির আছে, তারপরে স্বতন্ত্র অনেকে আছে, ইভেন হইতেছে রিফাইন আওয়ামী লীগও আছে। আমি আওয়ামী লীগের অনেক ছাত্রলীগের অনেককেই হইতেছে চিনি যারা হইতেছে এই ইলেকশন করতেছে। আমরা কিন্তু তাদেরকে বাধা দেইনি। তারা জুলাই যোদ্ধা ছিল, জুলাইয়ের একটা সময় পর্যন্ত তারা ছাত্রলীগ করেছে, তারপরে গিয়ে হইতেছে আমাদের সাথে মিশে গিয়েছে জুলাই আন্দোলনে। তারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে। তো আমরা হইতেছে এই জায়গায় তাদের সাথে কিন্তু সহাবস্থান করতেছি। জি, আমি অবশ্যই তাদেরকে সাধুবাদ দিচ্ছি। আমরা কিন্তু তাদের নিয়ে কোনো এলিগেশনস দেই নাই, তারা তাদের মতো করে হচ্ছে কাজ করছে, আমরা তাদেরকেও সহযোগিতা করছি। এর বাইরে এখন হইতেছে এই ব্লেম গেমের যে বিষয়টা বললেন, তো এগুলো আসলে হচ্ছে ছাত্রদল কখনো কাউকে ব্লেম দেয় না। ছাত্রদলের কাছে হইতেছে যেটা সমস্যা, যেটা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হয়, সেটাই হইতেছে তারা বলে। যেমন আজকে শিবির এবং হইতেছে বাক্সাসের বা স্বতন্ত্রের অনেকের দেখবেন যে হইতেছে বিভিন্ন ব্যানার ফেস্টুন বিশাল বড় বড় জায়গায় হইতেছে তারা লাগিয়ে রেখেছে। বিভিন্ন ব্যানার বিভিন্ন জায়গায়, আপনি টিএসসিতে যাবেন, টিএসসির পুরোটা দখল করে ফেলেছে। আপনি হইতেছে কলা ভবনে যাবেন বা হইতেছে কার্জনে যাবেন, সব জায়গায় তাদের হচ্ছে ব্যানারে ভর্তি হয়ে গেছে। তো এগুলো হইতেছে তারা করে, আমরা তো হইতেছে করিনি। তাহলে হইতেছে এই ব্লেম আমাদের কাছে কিসে আসবে? অবশ্যই নির্বাচন কমিশনকে, জি আমরা অবশ্যই জানিয়েছি এবং হইতেছে নির্বাচন কমিশন এটার বিষয়ে হইতেছে স্টেপ নিয়েছে। এই ধরনের ব্যানার ফেস্টুন ছড়িয়ে ফেলতে বলা হয়েছে। এরকম কোনো আশঙ্কা হয় যে নির্বাচনকে প্রভাবিত করতে পারে?
জি, তারা তো এখন নির্বাচনকে প্রভাবিত করার জন্যই চেষ্টা করছে। এতদিন পর্যন্ত তারা হচ্ছে চেষ্টা করতেছিল নির্বাচন কবে হবে, নির্বাচন কবে হচ্ছে, নির্বাচন কেন হয় না। আর যখনই হইতেছে ছাত্রদল তাদের প্যানেল দিল, তাদের হইতেছে প্রার্থী দেখে তারা এখন হইতেছে ভয় ভীতি হয়ে সংকুচিত হয়ে তারা এখন হইতেছে নির্বাচনটাকে কিভাবে পেছানো যায়, কিভাবে হইতেছে নির্বাচন বন্ধ করা যায়, আমাদেরকে কিভাবে হইতেছে ব্লেম দেওয়া যায়, এইসব নিয়েই তারা হচ্ছে চিন্তা করছে। আমরা যদি এখানে 2-3টি প্যানেল জি আদর্শিকভাবে পাশাপাশি রাখি, জি আদর্শিক দিকগুলো আপনি একটু এখান থেকে আপনাকে কি বলবো, আপনাকে ব্যবচ্ছেদ বলবো না, ব্যবচ্ছেদ কথাটা এখানে যায় না, এখানে ডিফারেন্ট কি আপনার প্যানেল ডিফারেন্ট কি? ছাত্রদলের প্রতিটি শিক্ষার্থী এখানে হইতেছে জুলাইয়ের সম্মুখ যোদ্ধা ছিল এবং তারা হচ্ছে 5 আগস্টের পরবর্তীতে স্টুডেন্টদের সব ধরনের হচ্ছে প্রবলেম নিয়ে কথা বলেছে। স্টুডেন্টের জন্য হইতেছে তারা কাজ করে গেছে। তারা হইতেছে হলের মধ্যে কি ধরনের সমস্যা, খাবারের সমস্যা, সিটের সমস্যা বা হইতেছে হলের বিভিন্ন আবাসনের স্ট্রাকচারাল সমস্যা, সব কিছু নিয়ে কিন্তু আমরা কাজ করেছি। আমরা হইতেছে স্টুডেন্টদের জন্য যা যা হইতেছে দরকার আমরা এই নিয়ে দাবি দাওয়া তুলেছি। তো আমরা যদি সামনের ডাকসু ইলেকশনে আসতে পারি, আমরা স্টুডেন্টের জন্যই কথা বলবো, আমাদের ভয়েস হবে স্টুডেন্টের জন্য। তো আমরা মনে করি যে হইতেছে আমাদের এই ছাত্র দলের যারা পুরো প্যানেল আছে তারা সবাই স্টুডেন্টের হয়েই কাজ করে যাবে সামনে। এক কথা উত্তর দেবেন আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে। জি, ছাত্রদল পুরো প্যানেলে যদি বিজয়ী হতে পারে, যদি পুরো প্যানেলে নাও হয় বা অধিকাংশ প্যানেলেই যদি হয়, আপনারা সবচেয়ে কোন কাজটাকে অগ্রাধিকার দিয়ে প্রথমেই বাস্তবায়নের চেষ্টা করবেন? আমরা হচ্ছে প্রথম হলের আবাসনের দিকে আমরা হচ্ছে নজর দিব। এরপরে হচ্ছে আমরা আমাদের হইতেছে সব শিক্ষার্থীকে আবাসনের আওতায় নিয়ে আসা। জি, কারণ হইতেছে আবাসন সংকটটা আমাদের সব থেকে বড় প্রবলেম। এটা শুধু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় না, এটা বাংলাদেশের একমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাড়া আর কোনো বিশ্ববিদ্যালয় আসলে পুরোপুরি আবাসন সংকট সমাধান করতে পারেনি। তো সেক্ষেত্রে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট সবচেয়ে বেশি গুরুত্ব রাখে, যেহেতু এটি রাজধানীর একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত, এখানে আসলে শিক্ষার্থীকে একটা বাসা ভাড়া করে থাকতে গেলে আসলে অনেক টাকা পয়সার দরকার হয়, অনেক খরচ হয়, খরচে বিষয়। অন্যান্য জায়গায় এটি হয় না, খুব কম খরচে একটি বাসা পাওয়া যায়। সেদিক বিবেচনা করলে ঢাকা বিশ্ববিদ্যালয় বা ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোর আবাসন সমস্যার সমাধান করা খুবই জরুরি। জি, তো আমরা 100% আবাসন তো হইতেছে এই মুহূর্তে তৈরি করতে পারবো না। আমাদের হচ্ছে 5টা আলাদা বিল্ডিং করার জন্য হইতেছে প্রস্তাবনা রয়েছে, এটা ইউনিভার্সিটি গ্রহণ করেছে এবং 5টা হল না 5টা বিল্ডিং, 5টা বিল্ডিং তৈরি করার হচ্ছে, জি 5টা বিল্ডিং তৈরি করার কথা হচ্ছে আমাদের হল থেকেই, আমাদের বিশ্ববিদ্যালয় থেকে বলা হয়েছে। তো ইনশাল্লাহ এটা হচ্ছে খুব তাড়াতাড়ি কাজ শুরু হয়ে যাবে। তো এর বাইরে আমি যেটা বলেছিলাম যে আমাদের হলের যারা আবাসিক স্টুডেন্ট যাদের রেজাল্ট হয়ে যাবে তারা যেন হইতেছে হলের মধ্যে অবস্থান না করে, তারা যদি হলের মধ্যে অবস্থান না করে একটি নতুন স্টুডেন্টকে আসার সুযোগ করে দেয়, আবাসন সংকট কিছুটা হলেও সমাধান হবে। এটা দেখার দায়িত্ব কার? এটা দেখার দায়িত্ব আমাদের হল প্রশাসনের। সেটি কেন দেখছে না? এই যে হল প্রশাসনের সেই সমস্যার সমাধান হয়নি কেন? হল প্রশাসনের এটা হচ্ছে ইচ্ছার অভাব বা হচ্ছে তারা এই জায়গায় হইতেছে তদারকির অভাব এবং হইতেছে ইকুইপমেন্টের অভাব। আপনি এখন প্রত্যেকটা স্টুডেন্টের কবে রেজাল্ট হচ্ছে, কবে হইতেছে তার পরীক্ষা শেষ হচ্ছে, আপনি হয়তোবা জানবেন না, এটা জানা সম্ভব না। তো এই জায়গায় যদি আমরা হইতেছে একটা অটোমেটেড সিস্টেম দাঁড় করাতে পারি, আমরা যদি হইতেছে স্টুডেন্টের প্রত্যেকটা স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তাদের হচ্ছে এই অটোমেটেড সিস্টেমের মধ্যে ইনভলভ করাতে পারি, তাহলে কিন্তু খুব সহজেই আমরা হইতেছে একটা নোটিফিকেশন পেয়ে যাব। সেটি আছে আপনাদের ইশতেহারে? জি, এই ইশতেহারে আমি বিশেষ করে হইতেছে আমার ইশতেহারে এবং আমাদের দলীয় ইশতেহারে দুটাতেই আমি হইতেছে এটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রেখেছি। তাহলে তো আপনারা এটা যদি জানে যারা আছে হলে, জি এরকম শিক্ষার্থী তো নাই যে যারা মাস্টার্স হয়ে গেছে তারা ভোটার, এরকম তো নাই? থাকতে পারে, আসলে হচ্ছে অনেকের আপনারা পাবেন না, অনেকের আসলে হচ্ছে ও তাদের ভোট এমনিও নেই। আমরা আসলে হইতেছে এই জায়গায় বিশ্বাস করি যে হইতেছে স্টুডেন্টের জন্য যদি আমরা কাজ করি, স্টুডেন্টরা আমাদের সামনে নিয়ে আসবে। কারো ভোট থাকলো কি থাকলো না, কেউ আমাদের পছন্দ করলো কি করলো না, আমরা এটাতে বিশ্বাস করি না। আমরা চেষ্টা করি ইতিবাচক কোনো কিছু চিন্তা করছেন কিনা বা আমরা তো এটাই ইতিবাচক বলেই বিবেচনা করি। এই জায়গায় যদি হইতেছে আমি বলি, আমি নিজের পার্সোনাল
কিছু কথা বলি। এই অটোমেশন সিস্টেম নিয়ে আমি নিজে কাজ করেছি। এটার একটা প্রোটোটাইপ প্রজেক্ট আমি নিজে বানিয়েছিলাম এবং আমার আন্ডারগ্র্যাড যখন আমি শেষ করেছিলাম তখন আমি এটার হচ্ছে প্রোটোটাইপটা প্রজেক্ট শোকেজিংয়ে দেখিয়েছি। তো আমি যদি সামনে সুযোগ পাই তাহলে হয়তো বা হতেছে ইউনিভার্সিটির সাথে কোলাবোরেট করে এবং আমার ইনস্টিটিউশন আইআইটি, তো এই আইআইটির হইতেছে আরও অনেক স্টুডেন্ট আছে যারা হইতেছে এই বিষয়ে খুবই দক্ষ, তাদেরকে কাজে লাগিয়ে আমরা হইতেছে খুব ইজিলি এটা ইমপ্লিমেন্ট করে ফেলতে পারি এবং এটা আমাদের হইতেছে প্রত্যেকটি হলের মধ্যে ব্যবস্থা করে দিতে পারি। আশা করি আমাদের এই আবাসন সংকটটা এইভাবে আমরা সলভ করতে পারবো। খুব ভালো লাগলো, আসলে আবাসন সমস্যাটা সবচেয়ে বড় সমস্যা। জি, এর আমরা যদি বলি যে এক কথায় বলবেন যে এক জি। কথা হতে আমার শেষ প্রশ্ন, সেটি হলো যে পরাজিত হলেন আপনারা, জি, পরাজয় মেনে নেবেন? কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন? যদি স্টুডেন্টদের ভোটে আমরা পরাজিত হই, আমরা তো সবসময় হইতে চাই স্টুডেন্টদের জন্য কাজ করার। আমরা হারি বা জিতি, আমরা সবাই একসাথে কাজ করব। আমরা এই স্টুডেন্টদের, আমাদের এই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য আমরা কাজ করে যাব। যদি বিজয়ী হন? বিজয়ী হলে তো আলহামদুলিল্লাহ আমরা তাদের জন্য কাজ করে যাব। আমরা ছাত্রদল, যারা পরাজিত হবে তাদেরকে বাদ দিয়ে আমরা তো তাদেরকে নিয়েই কাজ করার চেষ্টা করব। তারা যদি আমাদের সাথে কাজ করতে চায়, আমরা তাদেরকে হইতেছে ওয়েলকাম করব যে আপনারা আসেন আমাদের সাথে কাজ করেন। আপনারা এবার জিততে পারেন, ইনশাল্লাহ পরের বার জিতবেন। তো আপনারা আমাদের সাথে হইতেছে এক হয়ে কাজ করে যান, স্টুডেন্টের জন্য কাজ করে যান। আমরা ছাত্রদল সবসময় হইতেছে স্টুডেন্টের জন্য কাজ করার চেষ্টা করে যাব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আপনি আপনার মূল্যবান সময় দিয়েছেন। যেহেতু আপনি ব্যস্ত সময় পার করছেন, এখন আপনাদের প্রচারণা শুরু হয়েছে ইতিমধ্যে। আশা করছি যে আপনারা সুষ্ঠুভাবে ডাকসু নির্বাচনটি সম্পন্ন করতে ধন্যবাদ পারবেন। আপনাকে। সবচেয়ে বড় কথা হলো যে কে জয়ী হবে কে পরাজিত হবে এটা তো একটি বিষয়, এটা পার্সোনালি ছাত্র দলের কাছে এক ধরনের বিষয়, শিবিরের কাছে, এনসিপির ছাত্র সংসদ বাকসাস তাদের কাছে এক ধরনের। তারপরেও যদি একটা সুষ্ঠু নির্বাচন, সুষ্ঠু ভোট করা যায়, সেটি হবে ডাকসুর ইতিহাসে বা ডাকসুর জন্য একটি মাইলফলক, বা এখানে গণতন্ত্রের চর্চার একটা সফলতা। জি, যেটা আসলে লড়াই চলছে। এইটার জন্যই আমরা হচ্ছে বিগত 17 বছর ধরে লড়াই করে যাচ্ছি। আমরা চাই যে আমরা জিতি বা হারি, এই ভোটটা যেন সুষ্ঠু হয় এবং আমাদের এই 40,000 স্টুডেন্ট তারা যেন নিজেদের ভোটাধিকার কোনো ভয় ভীতি ছাড়া দিতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ করতে হচ্ছে আজকের মতো। থ্যাংক ইউ। ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনা এখানকার মতো শেষ করছি। অন্য কোনো পর্বে অন্য কোনো অতিথিকে সাথে নিয়ে আপনাদের সামনে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদেই থাকুন। ধন্যবাদ।